হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি এখন এমন একটা ফিল্ম নিয়ে কথা বলবো যেই ফিল্মটা নিয়ে কিন্তু সচরাচর কথা হয় না। তো এখন আমরা কথা বলবো হচ্ছে মনোজ বাজপেয়ী, দীপক দোবরিয়াল অ্যান্ড প্রিয়াঙ্কা বোস স্টারার একটি ফিল্ম, যেটা 2025 সেপ্টেম্বর মাসে থিয়েটারে রিলিজ হয়। এবং তখন এই ফিল্মটা নিয়ে কথা হয়েছিল, পারফরমেন্স নিয়ে কথা হয়েছিল, বাট আমি এই ফিল্মটার ব্যাপারে ভুলে গিয়েছিলাম। তো মনোজ বাজপেয়ীর দুটো ফিল্ম আছে যেটা আমি এখনও দেখবো দেখবো করে দেখা হয়নি, যেগুলো খুব পারফরমেন্স নিয়ে প্রচুর কথা হয় যে ফিল্মগুলো। একটা হচ্ছে জোরাম, যেটা 2023-এ বেরিয়েছিল, এবং আরেকটা হচ্ছে এই জুগনুমা। ঠিক আছে, এবং জুগনুমাটা আমি ফাইনালি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই জুগনুমা দ্য ফেভেল ফিল্মটা, সে নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। এবং আজকে আমি ভাবছি জোরামটা দেখবো। ঠিক আছে, তো যারা যারা জোরাম দেখে নিয়েছেন অলরেডি তারা কমেন্টে লিখে জানাবেন যে ফিল্মটা কেমন। কোনো বেশি ডিটেল স্পয়লার দিতে হবে না। এবং যারা যারা জুগনুমা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই এই ভিডিওতে কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো ফিল্মটা গিয়ে দেখতে। তো আমার কেমন লাগলো এই ফিল্মটা, জুগনুমা ফিল্মটা, এবার আমি বলে দিলাম হাইলি রেকমেন্ড মানে হচ্ছে ভালোই হবে। ঠিক আছে, সেটা সবসময় হয় না। ঠিক আছে, তার মধ্যেও কিছু ব্যাপার থাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা কিন্তু আর চারটে পাঁচটা ফিল্মের মতো না। এই ফিল্মটার ট্রিটমেন্ট, এই ফিল্মটার অ্যাপ্রোচ, এই ফিল্মটার স্টোরি টেলিং, এই ফিল্মটার আইডিয়া, সেটা কিন্তু কাইন্ড অফ একটা ফ্যান্টাসির মতো। ঠিক আছে, এবং এই ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, আমি সিরিয়াসলি বলছি প্রথমবার দেখে আমি ফিল্মটা বুঝতে পারিনি। আমি একবারে এই ফিল্মটা বুঝতে পারিনি। আমি রিপিটে আবার সেম দিন সেম সময় আমি আবার একবার ফিল্মটাকে প্রথম থেকে দেখি, এবং তারপরে গিয়ে আমি ফিল্মটাকে বুঝতে পারি। এবং ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করেছে দীপক দোবরিয়ালের ন্যারেশন দিয়ে, তো সেটা শেষ পর্যন্ত হচ্ছে যেটা আমরা দেখছি যে মিথটা, সেটা কিন্তু সত্যি খুব ভালো, খুব হেভিভাবে প্রেজেন্ট করা সিনেমাটাকে। এবং এই ফিল্মটার যে ভিজুয়াল না, সেটা কাইন্ড অফ আপনার একটা ডকুমেন্টারি মনে হবে। মানে ডকুমেন্টারিকে যেভাবে শ্যুট করা হয় ঠিক সেই রকম টাইপ অফ শ্যুট আপনি এখানে দেখতে পাবেন। ভিজুয়ালি না ফিল্মটা অনেকটা ডকুমেন্টারির মতো মনে হয়। এবং যেহেতু দীপক দোবরিয়ালের ন্যারেশনটা এইভাবে চলছে ব্যাকগ্রাউন্ডে, তো যদি আপনি ফিল্মটা খুব মানে একদম ধ্যান দিয়ে না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে দীপক দোবরিয়ালের একটা ন্যারেশন চলছে পেছনে, এবং সেই ক্যারেক্টারটা পুরো ঘটনাটা বলছে। এবার এই ফিল্মটার যেটা গল্প সেটা আপনাদেরকে দেখতে হবে, আমি বেশি কিছু বলবো না। এখানে একটা মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে দেব, সে হিমালয়ের কাছে একটা স্টেট চালায়। ঠিক আছে, তার ফ্যামিলি আছে, তার একটা মেয়ে, একটা ছেলে এবং ওয়াইফ আছে। তো তারা খুব হ্যাপিলি সেখানে লাইফ লিড করছে। তো একটা টাইমের পর তাদের এস্টেটের প্রচুর গাছ, বাগানে যেসব গাছপত্র আছে, ঠিক আছে, সেইগুলো সব পুড়ে যাচ্ছে অটোমেটিক। কে করছে, কেন করছে, কি কারণে করছে, এবং আদেও কি এইগুলো কেউ করছে নাকি এইগুলো কোনো ইঙ্গিত দেওয়া হচ্ছে। ঠিক আছে, কোনো অন্য জায়গার মানুষ, তারা হয়তো একটা জায়গায় এসে আছে, এবং তাদের পুরনো তাদের লোক কিছু, তাদের জগৎ থেকে আসা কিছু লোক, তারা হয়তো কোনোভাবে এটাকে ইঙ্গিত দিচ্ছে। তো কী অ্যাকচুয়ালিতে হচ্ছে, এবং নাকি সত্যি এর পেছনে কেউ আছে কাছের লোক যে এইগুলো সত্যিই তার ক্ষতি করছে, এবং তারা চায় যেন এখান থেকে এরা চলে যায়। এবার সেটা কে করছে সেটা জানতে গেলে আপনাদের এই ফিল্মটা দেখতে হবে। তো প্রথম কথা, এই ফিল্মটার মানে কি বলবো, একটা যে ওয়ে অফ স্টাইলাইজেশন যেভাবে প্রেজেন্ট করেছে, সেটাই ইটসেলফ খুব ইউনিক। সেটাই কিন্তু আর চার পাঁচটা ফিল্মের থেকে অনেকটা আলাদা। এবং এই ফিল্মটা কিন্তু বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে রিলিজ হয়, এবং প্রত্যেকটাতে কিন্তু খুব দারুণ একটা দাপট দেখিয়েছে। প্রথমে এই ফিল্মটা রিলিজ হয় 12ই ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারিতে 2024-এ বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে, সেখানেও ব্যাপক রেসপন্স পায়। তারপরে রিলিজ হয় আমাদের মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, সেখানেও দারুণ একটা পারফরমেন্স নিয়ে কথা হয়, ফিল্মটা নিয়ে কথা হয়। খুব ইউনিক একটা ফিল্ম। এবং এই ফিল্মটা কতগুলো 38টা ফিল্মকে পেছনে ফেলে লিড করছিল এই ফিল্মটা আমাদের এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। 38টা ফিল্ম ছিল এর সাথে, সেইগুলোকে হারিয়ে টোটাল এই ফিল্মটা করে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডটা যেতে। এবং মুম্বাইও এটাই ফিল্ম ফেস্টিভ্যাল হয়, বার্লিনে হয়। তো বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্মটাকে দেখানো হয়, সেখান থেকে ব্যাপক রেসপন্স পায় ফিল্মটা। এবং তারপরে ফাইনালি এই ফিল্মটা রিলিজ হয় আমাদের সেপ্টেম্বরের 12 তারিখ 2025-এ থিয়েটারে। বাট থিয়েটারে অতটা ফিল্মটা চলেইনি, বলতে গেলে কেউ দেখেইনি, এবং এই ফিল্মটা নিয়ে কথাই হয় না, সত্যি বলছি। এই ফিল্মটা আমি তো বলবো সবাইকে রেকমেন্ড করবো যে এই ফিল্মটা দেখুন। এবং এই ফিল্মটা যেই নোটে শেষ হয় আপনি যেন ভাববেন যে সত্যি কি হলো ফিল্মটার মধ্যে, এবং সত্যিই কি এরা এরকম, এবং এই যে স্টোরিটা আমরা দেখছি সেটা কি সত্যি মানে মানে অ্যাজ এ অডিয়েন্স যদি ফিল্ম হিসাবে আপনি ওইখানে কোয়েশ্চেন করেন যে আপনি ধরুন ওই জায়গাটায় আছে, ঠিক আছে, তো এরা কি সত্যি অন্য কেউ, নাকি এরা সত্যি এই ব্যাপার, নাকি এদেরকে কেউ গায়েব করে দেওয়া হয়েছে, তো কি। এবং এই যে তিলোত্তমার যে ক্যারেক্টারটা, সে একটা টাইমে যে গল্পটা স্টোরিটা ন্যারেট করলো, সেটা কিন্তু আপনি প্রথমে ভাববেন যে এ একটা আলাদাই ন্যারেশন দিচ্ছে এর ছেলেকে ঘুমানোর জন্য, একটা স্টোরি বলছে।
বাট সেটা কীভাবে ফিল্মের সাথে কানেক্টেড, সেটা কীভাবে তিলোত্তমা সিনটাকে দেখিয়ে সেটা রেফারেন্স হিসাবে ইউজ করলো এবং ক্লাইম্যাক্সটা কীভাবে আমরা দেখছি সেটা তার সাথে জুড়ে আছে, তো সেই জিনিসটাকে কিন্তু দারুণ লাগায়। এবং দীপক গৌড়িয়াল সে যেভাবে ন্যারেশনটাকে দিয়েছে খুবই হেভি লাগে। এবং লাস্টে যেভাবে একটা ওই উড়ন্ত পোকা এসে একটা ওই এতে বসে ডানাতে, ঠিক আছে, যেটা নিয়ে মনোজ বাজপেয়ী ওড়ে, ওটা ব্যাপক একটা মানে কী বলবো, একটা সিগনিফিক্যান্ট একটা জিনিস এবং একটা সিম্বল কাইন্ড অফ হয়ে যায়। এবং লাস্টে যে জিনিসটা আমরা দেখতে পাই একটুখানি, যখন ওই টাইটেল কার্ডটা আসে যুগনুমার, যেখানে ফিল্মটা শেষ হয়, তো ওইখানে একটা আপনাকে একটা আলাদা জগতে নিয়ে যায়, একটা অন্য দুনিয়াতে নিয়ে যায়। এই ফিল্মটা কিন্তু ওই লাস্টের ওই যে পাখনা উড়ে যে জিনিসপত্রগুলো আমরা দেখছি, যেখানে একটা বাচ্চা ছেলের গলা শুনতে পাচ্ছি, সেটা না আপনাকে একটা আলাদা জগতে নিয়ে যাবে। এবং যার কারণে এই ফিল্মটা আপনি রিপিটে খুব ভালো করে ভাবার চেষ্টা করুন, খুব ভালো করে দেখার চেষ্টা করুন। খুবই বিউটিফুল, খুবই জেনুইন, খুবই ইউনিক, খুবই হাটকে একটা ফিল্ম, যেগুলো এরকম ফিল্ম সচরাচর হয় না। এবং আমি জানি যে এইরকম ফিল্ম একমাত্র মনোজ বাজপেয়ী করতে পারে, কারণ সে বক্স অফিস নিয়ে ভাবে না, সে নিজের কাজ নিয়ে ভাবে, সে অ্যাক্টিং নিয়ে ভাবে, তার অ্যাক্টিংয়ের স্কিল নিয়ে ভাবে, সে ডিফারেন্ট কিছু ট্রাই করতে চায়। সে মানে এক জিনিসে সে বিলিভ করে না। হ্যাঁ, মনোজ বাজপেয়ীকে থিয়েটারে অডিয়েন্স নিতে পারে না, তাকে ওটিটিতেই তাকে নিতে পারে, তার কাজ নিয়ে প্রচুর কথা হয়, ইন্টারন্যাশনাল লেভেলে কথা হয়, বাট তার ফিল্ম থিয়েটারে অতটা চলে না। বাট মনোজ বাজপেয়ী এমন একজন অ্যাক্টার, ইন্ডিয়াতে আমার মনে হয় তার মতো অ্যাক্টার খুব খুব কম আছে। মানে তার মতো একটা সত্যি বলছি নি, সে যেরকম ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করে, সে যেরকম ডিফারেন্ট ফিল্মে কাজ করে, ঠিক আছে, মানে একটা এখানে জোরামের মতো ফিল্ম করছে, ঠিক আছে, যেখানে সে খালি দৌড়ে বেড়াচ্ছে, আমি যতটা শুনেছি ফিল্মটার ব্যাপারে, এখানে এইদিকে যুগনুমার মতো একটা ফ্যান্টাসি কাইন্ড অফ একটা উপকথার আমরা দেখতে পাচ্ছি গল্প, ঠিক আছে। এখানে তার একদিকে সে ভোসলের মতো সিনেমা করছে, একদিকে সে সিরিপ একবান্দার মতো সিনেমা করছে, সে কমার্শিয়াল সিনেমাও ট্রাই করছে, ঠিক আছে। তো তার মধ্যে যে ভেরিয়েশন সেটা মারাত্মক লেভেলে, ঠিক আছে। এবং এই ফিল্মটাতে সে খুব ন্যাচারাল, খুব মানে এমন না তার পারফরমেন্স খুব লাউড আপনি পাবেন, সে খুব রেজটা বাড়িয়েছে, সে খুব তার কী বলবো একটা ওই যে বলে না একটা তার এটাকে অনেকটা লাউড করেছে পারফরমেন্সের এটাকে, ঠিক আছে, ভলিউমটাকে। এখানে সে এতটা ন্যাচারাল পারফরমেন্স দিয়েছে, এতটা রিয়েলিস্টিক পারফরমেন্স দিয়েছে যে সেই ক্যারেক্টারটার জন্য না আপনি ভাববেন সেই ক্যারেক্টারটা ইনোসেন্স, সেই ক্যারেক্টারটা যেভাবে সিম্পলিসিটি, তার ক্যারেক্টারটা সে যেভাবে মানুষের কথা ভাবে, সে যেরকমভাবে একটা ফ্যামিলি ম্যান লিড করছে এবং সে যেভাবে পুরো ফিল্মটাকে নিজের কাঁধে নিয়ে গেছে এতটা সিম্পলিসিটির সাথে, যে তার পারফরমেন্সের যে লেয়ারটা সেটা কতটা সীমিত, কতটা শার্টেল, সেটা কিন্তু আপনি এই ফিল্মটার মধ্যে তার পরীক্ষাটা পেয়ে যাবেন, তার এক্সাম্পলটা পেয়ে যাবেন। আমার তো বেশ ব্যাপক লেগেছে ফিল্মটা। এবং আমি তো যুগনুমাকে ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা ফিল্ম মনে করি এই ফিল্মটা দেখার পর। 2025-এর হয়তো এই ফিল্মটা নিয়ে অতটা কথা হয় না, বাট এই ফিল্মটা অতটা লোক জানে না, বাট আমি এটা সবাইকে বলবো, যারা আমার এই ভিডিওটা 5 জন 6 জন 10 জন 12 জন যতজন দেখছেন, এই ভিডিওটা, এই ফিল্মটা আপনারা বেশি বেশি করে লোকেদের কাছে রেকমেন্ডেশন পাঠান। যারা বন্ধুবান্ধব, যারা ফ্রেন্ড সার্কেলে যতজন আছে, বা কেউ যদি কোনো মুভি রেকমেন্ডেশনের জন্য কথা বলে, তো আমি বলবো এই ফিল্মটাকে রেকমেন্ড করুন। এরকম ফিল্ম কিন্তু দরকার, এরকম একটা পারফরমেন্স, একটা ফাইনেস্ট পারফরমেন্স, একটা ফাইনেস্ট ডিরেকশন, এরকম একটা জিনিস, এরকম একটা স্টোরি টেলিং, এরকম একটা আইডিয়া, এরকম একটা ইউনিক গল্প, এরকমভাবে গল্পটাকে স্টেজ করা, ঠিক আছে, স্টেজ করা, সেটা কিন্তু হেভি ব্যাপার। এবং খুব স্যাটেল ওয়েতে পারফরমেন্সগুলো খুব উঠে এসছে। আমার বেশ ব্যাপক লেগেছে ফিল্মটা, যেভাবে যখন ফিল্মটা আপনি ওই যে তিলোত্তমার যে ন্যারেশনটা, যে স্টোরিটা, সেটা যখন ফিল্মের সাথে কানেক্ট হচ্ছে না, আমি যখন প্রথমবার বুঝতে পারিনি, সেকেন্ডবার যখন দেখেছি বুঝতে পেরেছি আমার এতটা হেভি লেগেছে ওইখানটা। এবং যেভাবে লাস্টের ওই পোকাগুলোর একটা সিকোয়েন্স আছে, ড্রিমি সিকোয়েন্স কাইন্ড অফ, ওই ড্রিমি সিকোয়েন্সটা ব্যাপক মারাত্মক। এবং কিছু মানুষ আছে যারা অন্য জায়গা থেকে এসছে, তাদের সাথে কী কানেকশন, তো ওই জিনিসগুলো দারুণভাবে রিয়েলাইজেশন করে ফিল্মটা শেষে। তো আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো ফিল্মটা দেখার জন্য। খুবই মিষ্টি, খুব বিউটিফুল একটা ফিল্ম, ফ্যামিলি সহ দেখতে পারবে ফিল্মটা। খুবই, এই ফিল্মটার অডিয়েন্স হচ্ছে যারা আজকে জন্ম নিয়েছে তাদের থেকে যারা কালকে মরবে তাদের পর্যন্ত, মানে সব এজ গ্যাপ, মানে সব মানে এজের মানুষের জন্য, সব কী বলবো, একটা মহিলা, একটা পুরুষ, সবার জন্য, বাচ্চা, ইয়াং, দাদু, বুড়ি, সবার জন্য এই ফিল্মটা। মানে এইরকম ফিল্ম খুব সচরাচর কম হয়, ঠিক আছে, মানে যেখানে আপনি পুরো ফ্যামিলির সাথে ফিল্মটা দেখতে পাবেন। এবং আপনি যখন ফিল্মটা দেখবেন না, আপনি ভাববেন একটা কোনো কাহিনী দেখছেন, একটা কোনো গল্প পড়ছেন, সেটা আপনি ভিজুয়ালি বুঝতে পারছেন গল্পটা। এবং হয়তো যদি এরকম কাহিনী কেউ পড়ে থাকে, তারা তো আরও রিলেট করতে পারবে। একটা এক কথায় পরীদের কাহিনী এই গল্পটায় আমরা দেখতে পাচ্ছি। তো সত্যিই কি পড়ি, নাকি এর পেছনে অন্য কিছু ব্যাপার আছে, সেই গল্পটাই আপনাদেরকে এই ফিল্মটা দেখাবে। তো অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। তো যারা যারা দেখেননি চেক আউট করুন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। ফিল্মটার স্টোরি টেলিং, ফিল্মটা ভিজুয়াল, ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, যে পারফরমেন্স, সব কিছু কিন্তু খুব হেভি, ভিএফএক্সটা বাদ দিয়ে। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার 1000 কি এখনও সাবস্ক্রাইব, মানে সরি 1000 সাবস্ক্রাইবার এখনও হয়নি 1K,
তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা একটু বেশি করে শেয়ার করুন, এবং ভিডিও যদি ভালো লাগে খারাপ লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মানে ভালোভাবে যাই বলবেন তাই নিয়ে নেবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মানে আপনার যেটা মানে একটা জেনুইন একটা কমেন্ট হয় যে না আপনার এই জিনিসটা খারাপ, আপনি এটা বলতে পারছেন না, সেটাকেও বলার একটা ল্যাঙ্গুয়েজ হয়, সেটাকেও বলার একটা পদ্ধতি হয়। তো সেইভাবে যদি কেউ বলে অবশ্যই আমি সেটার উপর কাজ করবো, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেবো যে আমি এটা কেন পারছি না, কেন করতে পারছি না, বা আমি এটা কতটা পারছি। আপনাদের ফিডব্যাক যদি ভালো আসে তো সবাই আমি কথা বলবো। অবশ্যই ভিডিওটা দেখুন, ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং এই ফিল্মটা বেশি বেশি করে রেকমেন্ড করুন। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।